সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। কারচুপি অনিয়মের অভিযোগে জাকসু নির্বাচনের ভোট বর্জন করেছে ছাত্রদল সহ ৫ প্যানেল ও ৫ স্বতন্ত্র প্রার্থী। ৩৩ বছর পর হওয়া জাকসু নির্বাচন নিয়ে সারাদিন কেটেছে নানা অস্থিরতায়। জাতীয় ঐক্যমত্য কমিশনে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে। রাজনৈতিক দলগুলোর মতানৈক্য এবং জাকসু নির্বাচনের এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ কি রাজনৈতিক অঙ্গনেও সংক্রমিত করবে? প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় অশান্তির ইঙ্গিত নয়তো। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। ছাত্রদল সহ ৫ প্যানেল ও ৫ স্বতন্ত্র প্রার্থীর জাকসু নির্বাচন বর্জন, পরাজয় জেনেই বয়কট, মন্তব্য শিবিরের পুনর্নির্বাচন দাবি জাতীয়তাবাদী ফোরাম শিক্ষকদের। জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি, সাংবিধানিক বিষয়গুলো সংসদে সুরাহার পক্ষে মত, বিশেষ আদেশে বাস্তবায়ন চায় জামায়াত, গণপরিষদের দাবিতে অনড় এনসিপি। রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ধানমন্ডিতে নেন বিলাসবহুল ফ্ল্যাট, সচিব, কমিশনার সহ ১২ সাবেক কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনে তলব। জুলাইয়ের আরেক মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিব। মঙ্গলবার আদেশের দিন ধার্য, আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ ট্রাইব্যুনালের। এবং দিন দিন বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা, একদিনে মৌসুমের সর্বোচ্চ ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৪৫, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি প্রায় ৬০০। দর্শক, শুনছিলেন, আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি অশান্তির ইঙ্গিত নয়তো। আজিজুল বারী হেলাল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। ডাকসুর নির্বাচনের পরে গণমাধ্যমের খবর এবং পত্রপত্রিকায় যেটি এসেছে, সেখানে বলা হচ্ছে যে ডাকসু নির্বাচনে ছাত্র দলের প্যানেলের ভরাডুবিতে বিব্রত বিএনপি, বড় একটি ধাক্কা খেয়েছে বিএনপি। আজকে জাকসু নির্বাচনও শেষ মুহূর্তে এসে ছাত্র দলের প্যানেল বয়কট করেছে এবং নানা রকম অনিয়ম কারচুপির অভিযোগ এনেছে। ছাত্র শিবির বলছে যে নিশ্চিত পরাজয় জেনেই ছাত্র দল এই সিদ্ধান্ত নিয়েছে বয়কটের। আপনার কাছে কি মনে হয় যে এটি আসলে কি পরাজয় জেনেই বা পরাজয়ের আভাস পেয়েই বয়কটের সিদ্ধান্ত, বা নানা অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে নির্বাচনে অনিয়ম কারচুপির বিষয়টি? নির্বাচনে যে অনিয়ম বা কারচুপি হয়েছে, এটা যদি হয়ে থাকে তাহলে তার অজুহাত না, হয়েছে বিধায় তো এই জিনিসগুলো বলা হচ্ছে। আমি প্রথমে যেটা বলতে চাই যে আপনি বলছেন যে ছাত্র দলের ভরাডুবি। আপনি দেখেন প্রথমে যদি ডাকসু নির্বাচনটা ধরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ১৭ বছর জাতীয়তাবাদী ছাত্রদল তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি, কিন্তু বিপরীত পক্ষে ছাত্রলীগ, ছাত্র শিবির এবং বর্তমান যারা এনসিপি অর্থাৎ আপনার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র পরিষদ, এই তিনটি সংগঠন একটি সংগঠনের আমব্রেলায় অর্থাৎ ছাত্রলীগের আমব্রেলায় তারা ছিল, অর্থাৎ ১৭ বছর তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাজ করেছে। যখনই ৫ই আগস্টের পরিবর্তন হলো, তখন আপনার ছাত্র শিবিরের পরিচয়ের যে রাজনীতি সেটা বেরিয়ে আসলো, যে তারা আসলে ক্যামোফ্লেজ করে আপনার ক্যাম্পাসে ১৭ বছর ছিল। এবং যখন ৫ই আগস্টের পরিবর্তন হলো, তখন ছাত্রলীগের ছেলেরা যারা দুষ্কৃতিকারী তারা পালিয়ে গেল, কিন্তু অন্য ছাত্রলীগের ছেলেরা শিবিরের আমব্রেলায় এবার থাকা শুরু করলো এবং এনসিপির আমব্রেলায় থাকা শুরু করলো। অর্থাৎ তাদের একটা ডমিনেন্ট সেখানে রয়েই গেল। আর আমরা ৫ই আগস্টের পরে কাজ করলাম। এই বক্তব্য দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে দেখেন, তারপরেও আমরা ৫,০০০-এর মতো ভোট পেয়েছি। এটা কিন্তু আপনার ভরাডুবির লক্ষণ না। এখন আপনি বলতে পারেন আপনাদের ডাবল ভোট পেয়েছে। দেখেন, আমরা ডাকসু নির্বাচনের দিন যে সমস্ত অনিয়মের কথা আমাদের ভিপিজিএস বা ছাত্রদল থেকে বলা হয়েছে, এগুলো আবারও রিপিট করতে চাচ্ছি না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার তিনি এবং প্রক্টর স্যার
তিনি তার কাছে তিনি যে শিবির জামাতের ব্র্যান্ডেড এবং তার কাছে অনেক আমরা অভিযোগ আনার পরেও তিনি সেগুলোর উপর ব্যবস্থা করেনি। যেমন দেখেন যে আমরা দেখেছি রোকেয়া হলে যে আপনার ব্যালটে আগের থেকে বিপিজিএসে ক্রস দেওয়া, এটা যখন বলা হলো তখন বলছে ভুল হয়ে গেছে। তাহলে তো আপনার সন্দেহ উদ্রেক হবে যে এতগুলো দুটো ব্যালট ধরা পড়লো না, নিশ্চয়ই আগেও ব্যালট আগে এর ভিতরে স্টাফিং করা হয়েছে যেগুলো বিপিজিএস ভোট দেওয়া ছিল, তাই না? আপনার ভোট চলাকালীন সময়ে আপনার ছাত্রদলের যে ব্যালট পেপার মানে ব্যালট নাম্বারটা আমরা ছাত্রদের কাছে পৌঁছতে পারলাম না, তো শিবির অনায়াসে দিতে পারলো। আর একটা বিষয় যেটা ইম্পর্টেন্ট, যে আপনি যদি বলেন যে শিবিরের জয়লাভ হয়েছে, সেটাও আমি দ্বিমত করছি। কারণ ওখানে প্যানেলটা শিবির কিন্তু তার নামে রাজনীতি করতে পারলো না, অর্থাৎ রাজনীতিতে সারা তার নামটা সে ব্যবহার করতে পারলো না। সে একটা কৌশল নিল কি সমন্বিত ছাত্র পরিষদ, সমন্বিত ছাত্র পরিষদের কাছে জাতীয়তাবাদী ছাত্র দলের পরাজয়। এখানে শিবির যদি তার নাম নিয়ে রাজনীতিটা করত এককভাবে, তাহলে আপনি বলতে পারতেন যে শিবিরের কাছে ছাত্র দলের পরাজয় হয়েছে। এবার আসেন জাকসু নির্বাচনে। জাকসু নির্বাচনের 3 জন শিক্ষক আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষক হাতে নাতে চুরি ধরল। যে একটা হলো যে প্রথমে যে দেখেন যখন 15 নম্বর হলে মনে হয় যে ছাত্রীরা ছাত্রী সংস্থা, ছাত্র শিবিরের কিন্তু উইং আছে ছাত্রী সংস্থা, তারা যখন নিজেরা ওই আপনারা ভোট দিচ্ছিল আওয়ামী লীগের কায়দায়, তখন ওই যখন মনিটরিং কর্মকর্তা বা রিটার্নিং মানে অন্য কর্মকর্তারা বা শিক্ষকরা দেখতে গেল যে হলের ভোট পরিদর্শন করতে, তখন ঘন্টা বাজানো হলো। চুরির কত নমুনা দেখেন, যে ঘন্টা বাজানো হলো যে এখন আর ভোট আপনার ম্যানিপুলেট বা কাস্টিং করা যাবে না। এটা তো বলা হচ্ছে। তারপরে দেখেন একটা, আমি শেষ করি এরপর আপনি বলেন। এরপরে দেখেন যে অমোচনীয় কালি, যেটা এটা আপনার মুহূর্তের মধ্যে মুছে যাচ্ছে, সে পুনরায় ভোট দিতে পারছে। এটা কি মতলববাজি না? যে আপনি যেখানে অমোচনীয় কালি দিবেন, এই মার্কার পেন দিয়ে হোক বা আপনার কিছু দিয়ে হোক, সেটা তো অমোচনীয়, অন্তত 1-2 ঘন্টা, অনেক সময় 1-2 দিন থাকে পর্যন্ত জাতীয় নির্বাচনে, সেখানে মুহূর্তের মধ্যে মিলে যাচ্ছে সেটা। তারপর দেখেন ভোটার লিস্টে নাম নেই এমন লোককে জায়গায় বসে ভোটার তালিকায় নামভুক্ত করা হলো, তাই না? এই একটা অনিয়ম। আর এবং জাকসুতে দেখবেন সমন্বিত ছাত্র পরিষদ এককভাবে কিন্তু তারা জয়লাভ করেনি। আবার যদি আপনি এই ব্যাখ্যায় আসেন যে আমরা শিবিরের মানে সমন্বিত ছাত্র ঐক্য পরিষদের বাইরে যে প্যানেলটা ছিল, তাদের সমস্ত ভোট আপনি ডাকসুতে যোগ করেন তাদের থেকে বেশি। সুতরাং এখানে একটা কৌশল, মানে জামাতে ইসলাম তার রাজনীতি জয়লাভ করেনি, তাদের ওই কৌশলটা, ওই অপকৌশলটা এইখানে জয়লাভ করেছে। আর একটা বড় ব্যাপার আমি বলতে চাই যে ওএমআর মেশিন, যে অপটিক্যাল মার্ক রিকগনিশন যে মেশিনটা, এই মেশিনটা দিয়ে গণনা করলে কিন্তু গণনায় আপনার ম্যানিপুলেট করার সুযোগ থাকে। কারণ ভোট রিডিংয়ের যে অ্যালগোরিদম, এটাকে কিন্তু আপনি ওই যে কাউন্টিং সফটওয়্যার দিয়ে এটা চেঞ্জ করতে পারেন। তো আমরা যেমন এর আগে বলেছি যে ইভিএম দিয়ে জাতীয় নির্বাচন দরকার নেই, সুতরাং আমারও মনে হয় যে ওএমআর দিয়ে যে ভোট গণনা হচ্ছে, কাউন্টিং হচ্ছে, এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমস্যা হয়েছে। আপনারা কিছু দেখেছেন যে ওএমআরে কাউন্টিং করতে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ব্যালট কাউন্টিং করা যায়নি। এই সমস্যাগুলো রয়েছে এবং এই ওএমআর পৃথিবীর যে সমস্ত দেশে ওএমআর দিয়ে ভোট গণেছে, সেই সব দেশে কিন্তু আপনার অনেক প্রতিবাদ হয়েছে এবং ভোট বাতিল করা হয়েছে। আপনার ফিলিপাইনে করা হয়েছে 2010 সালে একবার, 13 সালে একবার ভোটের রেজাল্টই পাল্টে দিয়েছিল ফিলিপাইনে। আপনার কেনিয়ায় 2017 সালে এই ওএমআর দিয়ে মেশিন গুনতে যায় ভোটের রেজাল্ট পাল্টে গিয়েছিল। সুতরাং আমি মনে করি যে পরবর্তী নির্বাচনগুলো অবশ্যই ম্যানুয়ালি যেটা করা দরকার, যেহেতু আমাদের এই ওএমআর দিয়ে ম্যানিপুলেট করার সুযোগ আছে, এইটা করা উচিত আমি মনে করি। এবং এই যে বলছেন যে ভরাডুবি, এই যে ভরাডুবি, জাতীয় রাজনীতি আর ছাত্র সংসদ নির্বাচন তো এক না। ছাত্র সংসদ নির্বাচনে আপনার প্রশাসনগুলো যেভাবে একটা পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জাকসু প্রশাসন, কিন্তু এই জাকসু প্রশাসনের কথা বলছেন, যে জাকসু প্রশাসনের আগাগোড়াই থেকেই তো যেমন বলেন জাকসুর যে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি, তিনি আপনাদের বিএনপি ঘেঁষা
রিটার্নিং কর্মকর্তা যারা আছেন সবাই তো বিএনপিকে সাথে এই তিনজনের শিক্ষক নির্বাচনী কার্যক্রম থেকে তারা সরিয়ে নিলেন, তারাও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য। এখন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য যেমন আপনার শামীমা ইসলাম, সে যখন জুলাই আন্দোলনে শেখ হাসিনার ছবি নামিয়েছিল তখন তাকে বিএনপি পন্থী বলা হয়েছিল না? এখন বিএনপি পন্থী কোনো লোক যদি ন্যায্য কথাটা বলে, যে তিনজন শিক্ষকের কথা আপনি বলছেন তারা বিএনপি পন্থী, তারা যদি কোনো ন্যায্য কথা বলে, তো বিএনপি পন্থী হওয়ার জন্য কি এই কথাটা অন্যায্য হয়ে যাবে? তা তো হবে না। না, আমি এটা বলছি না, আমি বলতে চাচ্ছি যে মানে ভিসি বিএনপি খেসে তারপরেও এত বড় একটা অব্যবস্থাপনা হলো কেন? তিনজন শিক্ষক যেখানে বলছে যে এখানে অব্যবস্থাপনা হচ্ছে, এবং আপনি পত্রিকায় এবং টেলিভিশনে আপনি দেখেছেন, স্ক্রলে উঠেছে, এবং তারা আপনার সাক্ষাৎকারও দিয়েছে যে কিভাবে আপনার ইসলামী ছাত্র শিবিরকে অ্যাডভান্টেজটা দেওয়া হচ্ছে, বিশেষ করে আপনার ব্যালট বাক্স আপনার রাতে পাঠানো, ওর মধ্যে আগের থেকে স্টাফিং করা আছে কিনা, এটা একটা প্রশ্ন তুলেছে। তারপরে একজন ভোটার দুইবার ভোট দিচ্ছে, যেহেতু ওই যে অমোচনীয় কালিটা আপনার টেম্পোরারি কালি, তারপরে ভোটার লিস্টের নাম নেই, তারপরে তাকে আবার নতুন করে ভোটার লিস্ট দিতে দেওয়া হচ্ছে। আপনি যেমন জানেন ডাকসুতে আপনার যখন ডাকসুর যিনি ভিপি প্রার্থী হয়ে জয়লাভ করেছেন, তিনি যখন কাউন্টিংয়ের সময় প্রবেশ করলেন, যথাযথ নিয়ম ছিল কাউন্টিংয়ের সময় কোনো প্রার্থী প্রবেশ করতে হবে না, অন্য প্রার্থী প্রবেশ করবে। এই যে অনিয়মগুলো, এই অনিয়মগুলোর জন্য আমি বলছি যে এটাকে আবার রেকটিফাই করা উচিত। এবং আমি মনে করি যে ডাকসুতে যে নির্বাচনটা হয়েছে, ডাকসু নির্বাচনে যে ভোট কাউন্টিং দেখানো হয়েছে 12,000 ভার্সেস 5,000, এই ভোটগুলো যদি পুনরায় ম্যানুয়ালি কাউন্টিং করা হয়, আমি এই দাবিটা জানাচ্ছি যে আপনার ওএমআর মেশিন দিয়ে গুনেছেন ভালো, যারা নির্বাচিত হয়েছে তাদের আমরা ধন্যবাদ, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। ডাকসু নির্বাচনে যারাই জয়লাভ করেছেন আমরা তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি মনে করি এই মানুষের সন্দেহ কাটানোর জন্য অন্তত ওএমআর মেশিন দিয়ে যা গণনা করা হয়েছে এটা পুনরায় ম্যানুয়ালি যেন গণনা করা হয়। দাবি জানাচ্ছেন সাইফুল ভাই। এই যে হেলাল ভাই যেই কথাগুলো বললেন, এর সঙ্গে আপনার একটু মতামত জানতে চাই যে বাস্তব চিত্র কি আসলেই তাই, নাকি ডাকসুতে বলেন বা জাকসুতে বলেন ছাত্র শিবিরের কৌশলের কাছেই ছাত্রদল বা অন্য সংগঠনগুলো হেরে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন আজিজুল বারী হেলাল এবং দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন, আপনাদেরকেও আমি শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। ডাকসুতে তো মোটামুটি নিশ্চিত বলা চলে যে ছাত্র শিবির তারা যে কৌশল তারা যেটা গ্রহণ করেছে, সেই কৌশলের কাছে ছাত্রদল বা অন্যান্য প্রগতিশীল বাম ঘরানার ছাত্র সংগঠন তারা যে এক ধরনের পিছিয়ে ছিল বা হেরে গেছে সেটা মোটামুটি স্পষ্ট। ছাত্র শিবির যেটা তারা তো যেটা বললেন যে যদি খুব আগেরটা বাদও দিই, আওয়ামী লীগের 15 বছরে তারা যেভাবে ছাত্রলীগের মধ্যে থেকে সেটা ধরুন তারা একটা গুপ্ত সংগঠন হিসেবে তারা কাজ করা বলুন, ফলে তারা একটা দীর্ঘ 15 বছর, আর যদি গত 1 বছরটা বলি, বাস্তবে 15-16 বছর তারা একটা মেটিকুলাসলি প্ল্যান অর্গানাইজডলি এবং তারা যে কাজ করেছেন তার তো একটা ফলাফল আছে। ছাত্রদল এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো আমার মনে হয়েছে তারা তো অর্থাৎ ছাত্র শিবিরের নির্বাচন যখন বলতে পারেন 60-70% শেষ হয়ে গেছে নির্বাচনের প্রস্তুতি আয়োজন, তখন ছাত্রদল বা বাকি সংগঠনগুলো তখন তারা কাজ শুরু করেছেন, যেটা খুব পরিকল্পিত না, কিছুটা ছত্রভঙ্গ তাদের প্রার্থিতার ক্ষেত্রে, প্যানেলের ক্ষেত্রে। আরেকটা বলবেন যে ওরা তো ধরুন ছাত্র শিবিরের নামে করেনি, যে নামে করেছেন তারা নানা অংশের লোককে তারা এই প্যানেলে তারা যুক্ত করেছেন। এই যে সাধারণ যে কৌশলগুলো, যেগুলো অন্যরা কিন্তু যে কৌশলটা তারা গ্রহণ করতে পারেননি, ফলে তাদের ওই চিন্তা মতাদর্শের রাজনৈতিক ধারার বা সাংস্কৃতিক ধারার ভোটগুলো এক জায়গায় পড়েছে। ছাত্রদল, বামপন্থী ছাত্র সংগঠন অথবা প্রগতিশীল ঘরানার বাকি যারা, এমনকি স্বতন্ত্র যারা ছিলেন, তাদের ভোটগুলো কিন্তু বহুদা কিন্তু বিভক্ত হয়েছে। ভোট যখন বিভক্ত হয় তখন কিন্তু বলতে পারেন যে যারা ফ্লোটিং ভোটার থাকেন, যারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেন কোথায় তারা ভোটটা দেবেন, তারাও তখন কিন্তু তাদের আগের চিন্তা করা মার্কার ভোটটা দেন না। তখন 500, 1000, 2000 ভোটের তখন একটা ব্যবধান দাঁড়িয়ে যায়।
তো সব মিলে বলতে পারেন একটা খুবই অপেশাদার এক ধরনের নবিশি যেটা ছাত্র দল এবং অন্যান্য সংগঠনগুলোর ক্ষেত্রে হয়েছে। বাট তারপরেও আমি মনে করি আপনি যে শব্দটা বলেছিলেন, তারপরেও আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা যেটা হয়েছে ডাকসু নির্বাচন, বহুদিন পরে একটা উৎসবমুখর হয়েছে, সবাই অংশগ্রহণ করেছে, অনেক উদ্বেগ উৎকণ্ঠা ছিল। আমি ইতিমধ্যে বলেছি 2009 সালের পরে সম্ভবত এবার একমাত্র নির্বাচন যে নির্বাচনের ফলাফল জানার জন্য অনেকে রাত জেগে পর্যন্ত তারা কিন্তু অপেক্ষা করেছে। একটা উত্তেজনা ছিল, একটা প্রতিদ্বন্দ্বিতার আমেজ ছিল, যেখানে ছাত্রছাত্রীর উৎসবের আমেজ নিয়ে তারা অংশগ্রহণ তারা কিন্তু করেছেন। আর গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা যে অন্যরা যে সমস্ত বয়ানগুলো হাজির করেছেন, ধরুন মুক্তিযুদ্ধের বলি বা আমাদের স্বাধীনতা সংগ্রাম বলি, অসাম্প্রদায়িক চেতনার বলি, অথবা অন্যান্য যে প্রশ্নগুলো, এগুলো নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একই সাথে এই একবিংশ শতাব্দীতে ছাত্র তরুণদের তাদের মনোজগতের যে পরিবর্তন, মন মানসিকতা চিন্তা চেতনা, তাদের যে ভাব মানুষ, এবং একই সাথে তাদের দৈনন্দিন জীবনের তাদের যে বিষয়, তাতে ধরুন শিবির বা এই পন্থী তারা যেভাবে ওয়ান টু ওয়ান তারা যে সম্পর্কটা তৈরি করেছেন, সম্ভবত এটা অন্যেরা ওই তুলনায় আমি বলবো সেদিক থেকে তারা কিন্তু ওই অর্গানিক যোগাযোগটা, সেই অর্গানিক যোগাযোগটা, পুরনো ন্যারেটিভটা চলছে না, পুরনো ন্যারেটিভটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। আপনার ঐতিহ্য, আপনার ভিত্তি, আমার ভাষা আন্দোলন, আমার মুক্তিযুদ্ধ, আমার যে লড়াই, তো এটা তো পুরো আমার রাষ্ট্র, এটা তো আমার ভিত্তি জায়গাটা। কিন্তু একই সাথে যখন আপনি 24-25 সালে যখন আপনি একটা তরুণ ছাত্রকে অ্যাড্রেস করছেন, তার চিন্তা তার মনোজগতের মধ্যে আপনি তার সাথে যদি একটা যোগাযোগ, যদি একটা অর্গানিক রিলেশনশিপ তৈরি করতে না পারেন, সেখানে যদি সেখানে তার সঙ্গে একটা বোঝাপড়ার জায়গাটা যদি তৈরি করতে না পারেন, আগের বয়ানটা কিন্তু যথেষ্ট না। মানে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তারা তো, আমি আর যেটা বলি যে তারা তো ধরেন শিবির তো তারা বলতে পারেন তারা 1-1.5 দশকের প্রস্তুতি হচ্ছে তাদের এই নির্বাচন। বাকিদের তো ছাত্রদল তো 17 বছর তারা তো ক্যাম্পাসে ঢুকতে পারেননি, বা অন্যান্য সংগঠন ক্ষেত্রে নানা ধরনের বাধার ভেতরে ছিল। আর তারপরে যে সরকার গঠিত হয়েছে আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে, বিশ্ববিদ্যালয় প্রশাসনে নানাভাবে প্রচ্ছন্ন প্রত্যক্ষ পরোক্ষ বহুমাত্রিক সহযোগিতা তারা কিন্তু পেয়ে এসছেন, এবং যেটা মোটামুটি সবাই যেগুলো জানেন। ফলে হলগুলো তো মোটামুটি এক ধরনের তাদের অবস্থানটা ছিল পাকাপোক্ত। তো এগুলো হচ্ছে বিবেচনার প্রশ্ন। আর আমি জাকসুর ক্ষেত্রে যদি কথাটা বলি, 7টা প্যানেলের মধ্যে 5টা প্যানেল যখন এটা বর্জন করে, তখন তো এটার নির্বাচন থাকে না। এবং ইতিমধ্যে ধরুন ছাত্র সংগঠনগুলো, এবং এখানে আপনি যাদের কথা বললেন শিবিরের ওখানে প্যানেলগতভাবে বা প্রার্থিতার জয়লাভের কোনো পরিস্থিতি অ্যাটলিস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নেই। এটা মোটামুটি সবাই জানেন আর কি। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তাদের যে ইতিহাস, ঐতিহ্য, লড়াই সংগ্রাম, মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি, একটা অসাম্প্রদায়িক তাদের যে লড়াই কেমন, এবং সেখানে তাদের একটা দীর্ঘ একটা রাজনৈতিক সাংস্কৃতিক একটা প্রতিরোধের যে ঐতিহ্যটা, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক মাত্রায় অনেকখানি কিন্তু নতুন অনেকগুলো জায়গা। তো সেখানে তো এই ধরনের ক্রিয়াশীল সংগঠনের মধ্যে 7টার মধ্যে 5টা যখন বর্জন করে, এবং চাক্ষুষ অনেকগুলো গুরুতর অভিযোগ এনে, এমনকি শিক্ষক মণ্ডলী যারা দায়িত্বে ছিলেন তারা যখন হাতে নাতে অনেকগুলো প্রশ্ন, যে আইজুল বারী হেলাল অনেকগুলো উল্লেখ করবার চেষ্টা করলেন, হয়তো আজকে ছাত্ররা তারা যে তাদের প্রেস ব্রিফিংয়ে তারা অসংখ্য বিষয় তারা সেখানে হাজির করেছেন। এগুলো আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের এগুলোকে কগনিজেন্সে নেওয়াটা খুব জরুরি ছিল। এখন কি হলো, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই আমরা দিন শেষে আমি তাদেরকে অভিনন্দন জানিয়েছি ডাকসু নির্বাচনের, যারা জয়লাভ করেছেন, এমনকি যারা হেরে গেছেন তারাও অনেকে তারা অসাধারণ গুরুত্বপূর্ণ ভোট তারা পেয়েছেন, অনেক মর্যাদা সম্পন্ন জায়গায় তারা এসছেন, এবং ডাকসু নির্বাচন নতুন একটা নেতৃত্বেরও একটা যাত্রা কিন্তু তৈরি করেছে। কিন্তু জাকসুতে এসে আপনি কিন্তু আমরা কিন্তু আবার মানে ডাকসুতে যে একটা ইতিবাচক উদাহরণ তৈরি করবার চেষ্টা, জাকসুতে এসে কিন্তু সেটা কিন্তু পুরোপুরি ভুলুণ্ঠিত হলো, সেটা কিন্তু উল্টো রথের মতন উল্টো দিকে কিন্তু যাত্রা করলো আর কি। এবং একটা অনির্দিষ্টকাল একটা অস্থিরতার আপনি কিন্তু পথ কিন্তু সেখানে কিন্তু খুলে দেওয়া হলো। এবং ঢাকার পরেই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ঢাকার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু আপনি এটা
অস্থিতিশীলতার একটা কিন্তু বীজ আজকে সম্ভবত এই নির্বাচন কেন্দ্র করে কিন্তু শুরু হলো। আরেকটা আমি আফজাল আপনার মাধ্যমে গণমাধ্যম এটা আমি কালকে না পরশু কথা একটু বললাম, একটা ছাত্র সংসদ নির্বাচন আর অনেকগুলো নির্বাচন হয় পৃথিবীর অন্য কোনো প্রান্তে অন্য কোথাও এটা আছে কিনা জানি না, যে মাত্রায় এটা নিয়ে মানে উত্তেজনা, যে মাত্রায় বাড়াবাড়ি, মানে এটাকে অনেকটা যেন একটা রাজনৈতিক ক্ষমতা দখলের যেন একটা নির্বাচন। এই যে আপনারা যেভাবে এটাকে হাইপটা নিয়ে যাওয়া হলো, শুধু সোশ্যাল মিডিয়া না, ইভেন আপনার টেলিভিশন থেকে শুরু করে সংবাদপত্র থেকে শুরু করে সমাজের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর ক্ষেত্রে, এটা কি অন্য কোনো বিষয়ে আমাদের আর মনোযোগ নেই বলে? এবং হ্যাঁ, ডাকসুরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু একটা ছাত্র সংসদ নির্বাচনকে একটা জাতীয় নির্বাচনের যেন ক্ষমতায় যাওয়া না যাওয়ার সাথে ক্ষমতায় কেন্দ্র করে ক্ষমতার একটা লড়াইটাকে যেভাবে পরোক্ষভাবে নেওয়া হলো, এর একটা মনস্তাত্ত্বিক জায়গাটা কি, রাজনৈতিক জায়গাটা কি, এটা মনে হয় একটা গভীর একটা মানে অনুসন্ধান বা একটা অনুসন্ধিৎসার ব্যাপার, একটা গবেষণার বিষয়, যেগুলো মানুষের মধ্যে অপ্রয়োজনীয় উত্তেজনা, অপ্রয়োজনীয় বিষয়গুলো তারপরে তৈরি করছে। জাকসুর এই ঘটনা, এটা যদি কিভাবে সুরা হবে আমি সেটা জানি না, তো তার উত্তাপ্ত পরবর্তী নির্বাচনগুলো করা যাবে কিনা, সেখানে কি দাঁড়াবে, যেটা আপনার আজকে হেডিং যেটা আপনি বলছিলেন, বাস্তবে আমরা একটা অস্থিরতাকে পরোক্ষভাবে ডেকে আনছি কিনা। আমি পরবর্তী ইয়েতে আসবো আজকে ঐক্যমত কমিশনের। আমার কথা যে আপনি প্রথমত আমাদের এখানে অতীতে কখনো এরকম একটা দুটো ক্ষেত্রে যখন একটা আন্দোলনের সময়, অভ্যুত্থানের সময়, তখন ছাত্র সংসদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং এটাকে যেভাবে পরবর্তী ক্ষমতা কাঠামোর সাথে যেভাবে যুক্ত করে দেখা হচ্ছে, পরবর্তী রাজনীতি, ক্ষমতা কাঠামো, নির্বাচন এবং সেখানে সরকার গঠন, এটা মানে চূড়ান্ত ধরনের একটা বাড়াবাড়ি ধরনের একটা জায়গা, এবং মিডিয়া আপনারা এটাকে নানাভাবে এটাকে হাইপটা তুলে এটাকে অপ্রয়োজনীয় একটা উত্তেজনার জায়গাটা কিন্তু তারপরে তৈরি করা হচ্ছে। হেলাল ভাই, এগুলো কোথায় কিভাবে এগুলো শেষ হবে সেটা আমি জানি না। হেলাল ভাই, মাহমুদুর রহমান মান্না ভাই একটা কথা বলছিলেন যে ডাকসু নির্বাচনের অভিজ্ঞতা ভবিষ্যতের জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে। তিনি বলছেন যে এই প্রজন্ম দুর্বৃত্তায়িত ও চাঁদাবাজ রাজনীতি প্রত্যাখ্যান করছে এবং পরিবর্তনের দাবি তুলেছে। এই যে গত এক বছরে নানা রকম অভিযোগ বিএনপির নেতাদের বিরুদ্ধে রয়েছে, চাঁদাবাজি থেকে শুরু করে নানা অভিযোগগুলো এসেছে, অনেকে বলছেন যে এর প্রভাব আসলে ছাত্র সংসদ নির্বাচনে পড়ছে। এটা আমি দেখলাম যে অনেক পত্রিকাও লেখা হচ্ছে, কিন্তু আপনি কৌশলটা দেখেন, এখানে কৌশলটা দেখেন। আমরা যেটা গত এক বছর ধরে বলে আসছি, 5ই আগস্টের পরিবর্তনের পরে বিশেষ করে জামাতে ইসলাম তারা খুব কৌশল করে যে সমস্ত শক্তিশালী প্রতিষ্ঠান যা প্রয়োজনীয়, যেমন ব্যুরোক্রেসি, আপনার ল এনফোর্সিং এজেন্সিস, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন অ্যাসোসিয়েশনে যেভাবে সম্পৃক্ত হয়েছে জোরপূর্বক, এবং সেখান থেকেও ব্যাপক পরিমাণ অর্থনৈতিক অনিয়ম কিন্তু বেরিয়ে আসে। এই জিনিসটা আমরা টেলিভিশনে বা আমরা যারা রাজনীতি করি, আমরা যতই চিৎকার করে বলি, এগুলো আমরা বহুবার বলে আছি যে জামাতে ইসলামী বাংলাদেশের যে প্রতিষ্ঠিত জায়গাগুলো আছে এখানে তারা দখল করে বসে আছে। এই দখল করে বসে থাকার ফলে তারা আজকে এই যে নিম্ন পর্যায়ে, অর্থাৎ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে বা অ্যাসোসিয়েশনের নির্বাচনে তারা সেখানে প্রভাব বিস্তার করতে পারছে খুব কেমোফ্লেজ করে। কারণ কেমোফ্লেজের যে রাজনীতিটা, এই রাজনীতিটা জামাত ইসলাম সবচেয়ে ভালো বোঝে। আপনি দেখেছেন যে ছাত্রলীগ ছাত্র শিবির হয়ে যাচ্ছে। মানে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা হলো বা ডাকসুতে নির্বাচন হলো, এখানে আপনার ছাত্রদল বা বামপন্থীরা কাদের সাথে ফাইট করলো? ছাত্রলীগ, ছাত্র শিবির এবং আপনার ওই এনসিপিকে বলা যাবে না, কারণ এনসিপি হলো ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের সংকর। অর্থাৎ এই যে একটা সংকর একটা ছাত্র সংগঠন, তারা যে কেমোফ্লেজ করে ছিল ভিতরে সেইটা, এবং আপনি যেটা বলছেন যে আমাদের নামে চাঁদাবাজি, সন্ত্রাসী যে সমস্ত প্রান্তিক পর্যায়ে হচ্ছে, এবং তার বিরুদ্ধে আমাদের বক্তব্য, আমাদের ইনিশিয়েটিভস, এগুলো আপনারা সব জানেন, এগুলো বারবার বলে রিপিটেশন হবে। কিন্তু জামাতে ইসলাম উপরের তলায় ব্যুরোক্রেসিতে বলেন, ল এনফোর্সিং এজেন্সিতে বলেন, বিভিন্ন অ্যাসোসিয়েশনে যেভাবে দখল করে, যেমন বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলো, প্রভিসিগুলো, প্রক্টরগুলো সব তাদের। আপনি দেখেন 3 জন শিক্ষক যেখানে বলছে ন্যায্যতার সাথে, যেখানে আপনার
ম্যানিপুলেশন হয়েছে। আরেকটি কথা আপনি দেখেন, একটা ওদের কৌশলটা, একটা কৌশল আমি দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৌশলটা আমি দেখলাম, যখন ডাকসু নির্বাচন ঘোষণা করা হলো তখন এই যে শঙ্কর যে প্যানেল, ছাত্রলীগ শিবির যে প্যানেলটা, তারা বলল যে হলে হলে ছাত্র রাজনীতি করা যাবে না। এটা নিয়ে কিন্তু অনেক ডিবেট আমরা টেলিভিশনে করেছি। কি জন্য এই কথাটা বলল? যে গত 17 বছরে আওয়ামী লীগ যে পরিমাণ নির্যাতন হল কেন্দ্রিক করেছে, সেই নির্যাতনের স্মৃতি মানুষের মনে একটা ট্রমা সৃষ্টি করেছে, তাই না? তাৎক্ষণিক ওই আবেগটাকে ছাত্র শিবির কাজে লাগিয়ে বলল যে, এবং ছাত্রলীগ, যে আমরা হলে হলে রাজনীতি করতে দেব না। তখন কিন্তু অনেকে এর বিরুদ্ধে বলেছে যে হল রাজনীতি থাকবে, ছাত্র রাজনীতি থাকতে হলে রাজনীতি স্টার্টিংয়ে হল থেকে, হলে যদি ছাত্র রাজনীতি না হয় কোথায় হবে? এই নিয়ে অনেকটা ডিবেট হলো, তাই না? ছাত্রদল তখন কিন্তু লজিক্যালি এবং খুব রেশনালি তারা তাদের হল কমিটিগুলো ডিক্লেয়ার করলো। ঠিক তখনই দেখবেন এই যে শঙ্কর প্যানেলটা, ছাত্রলীগ এবং শিবিরের, এরা এসে দেখি আপনার ছাত্রদলের নামে ভিসি স্যারের সামনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। আমি এইটা থেকে একটু দূরে থেকে বলছি যে অর্থাৎ হলে রাজনীতি থাকবে কি থাকবে না, এই যে যদি আপনি লঙ্গার ভার্সনে যান তাহলে হলে রাজনীতিটা বৈধ এবং মানুষ সেটাকে গ্রহণ করবে। কিন্তু ওই যে তাৎক্ষণিক 17 বছরে আওয়ামী লীগের যে ট্রমা সৃষ্টি করে দিয়েছে ছাত্রদের মধ্যে, এইটা ছাত্র শিবির খুব কাজে লাগিয়েছে। তারা হলে মানে আপনার প্যানেল ওইভাবে ঘোষণা করেনি এবং হলে ছাত্র রাজনীতির বিরুদ্ধে কথা বলেছে। ওই সময় অবস্থান করছিল কারা ওই হলে? যারা 17 বছর নির্যাতনের শিকার ছিল। সুতরাং তাদের এই ন্যারেটিভটাও কিন্তু এখানে কাজে লেগেছে। এবং আরেকটা জিনিস দেখেন, ডাকসু নির্বাচনে যে আপনার প্রাণবন্ত এবং উৎসবমুখর পরিবেশে সবাই আমরা অভিনন্দনও জানিয়েছিলাম নির্বাচনকে, তাই না? কত সুন্দর। কিন্তু জাকসু নির্বাচন কিন্তু ডাকসুকে প্রশ্নবিদ্ধ করে দিল। জাকসু নির্বাচনে তিনজন শিক্ষক তারা তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে এই জায়গা অনিয়ম হয়েছে, যেগুলো তারা দেখতে পারেনি। অন্যান্য শিক্ষক যারা প্রশাসনের সাথে ভাঁজ খেয়েছিল, প্রশাসনের ওই জামাতি কর্মকর্তাদের সাথে ভাঁজ খেয়েছিল, তারা জিনিসটা তোলেনি। তিনজন শিক্ষক যখন তুলেছে, অ্যাটলিস্ট তিনজন, একজন তুললে আপনি বলতে পারতেন, তিনজন যখন বলছে যে এই জায়গা অনিয়ম হয়েছে, তাহলে কত অনিয়ম হয়েছে। সুতরাং আমরা যে ডাকসু নির্বাচনটাকে সেলিব্রেট করে অভিনন্দন জানাই, সেটা তো প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এই জন্য আমি বলছি যে এই ডাকসু নির্বাচনের ভোটটা আপনার ম্যানুয়ালি রিকাউন্ট করা হোক। জি, আমরা একটু জুলাই সনদ নিয়ে বা আজকে ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে একটু আলোচনা করতে চাই। সাইফুল ভাই, আজকে বৈঠকে আপনিও ছিলেন। আসলে জুলাই সনদ এবং বাস্তবায়ন বা আইনি ভিত্তি নিয়ে আসলে সর্বশেষ সিদ্ধান্তটা কি হতে যাচ্ছে? এটা কি ঐকমত্য হবে নাকি সরকারের উপর সিদ্ধান্তের উপরই কমিশন চাপিয়ে দেবে? আপনাকে ধন্যবাদ। এটা নিয়ে আমি আশঙ্কা করছি, আজকে আমার বিকেল দুপুরের পর থেকে আমি যথেষ্ট উদ্বেগের মধ্যে আছি, কিছুটা উৎকণ্ঠার ভেতরে আছি। ঐকমত্য কমিশন আমাদের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত যে খসড়া এবং অঙ্গীকারনামা তারা কিছুটা সংশোধন করে আজকে তারা দলগুলোর কাছে পাঠিয়েছেন। আগামী শনিবারের মধ্যে প্রত্যেক দল থেকে দুজনের নাম তারা চেয়েছেন যারা ওখানে স্বাক্ষর করবেন প্রতিটা দল থেকে। পরবর্তী 14 তারিখে রবিবারে 2:30টার সময় ঐকমত্য কমিশনে পরবর্তী সভা করা হয়েছে। আজকে এটা হলো একটা সিদ্ধান্ত। 2 নম্বর হলো যে আজকে আলোচনাটা ছিল যে এই সনদ যে স্বাক্ষর হবে বা ধরুন হওয়ার পরে এটা বাস্তবায়নটা এটা কোনভাবে হবে। পুরো দিনই আজকে এটা নিয়ে প্রধানত আজকে এক ধরনের আলোচনা বলি, বিতর্ক বলি, সেটা আজকে অনুষ্ঠিত হলো। গুরুত্বপূর্ণ যেটা দাঁড়িয়েছে, আমি আশঙ্কার কথা যেন বললাম, যেমন ধরুন যে স্বাভাবিকভাবেই যেটা প্রধান উপদেষ্টারও বক্তব্য যেটা মনে করে যে আপনি সংবিধান আমরা এখানে আলোচনা করছি, দলগুলো যখন একটা স্বাক্ষর করছেন অঙ্গীকারনামায় তারা যখন যুক্ত হচ্ছেন, তখন তার মানে কি দাঁড়াচ্ছে, এবং এটা একই সাথে তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তো এটা থাকবে, ইলেকশন হবে, পপুলার ম্যান্ডেট যারা পাবেন আগামী পার্লামেন্টে। সুতরাং এটা নিয়ে তখন এগুলো আইনে পরিণত হবে, সংবিধানের এটা তখন অঙ্গীভূত হবে আর তার অংশ হবে এটা, এবং সেভাবে সংবিধান সংশোধিত হবে, যেটা দীর্ঘ আমরা আলাপ আলোচনা যেটা করছি। এখন এর মধ্যে কেউ দাবি করছেন, এনসিপি বলছেন তারা একটা গণভোটের কথা তারা বলছেন, সংবিধান সভার
নির্বাচনের বক্তব্য সেখানে আসছে। তো এটা জামাত ইসলামী তারা এখানে তারা দাবি করছেন যে তো সেখানে একটা কনস্টিটিউশনাল, তো সেখানে এক ধরনের একটা অর্ডিন্যান্স তো সেখানে দেওয়া দরকার। তো এগুলোর মাঝে যা কি, যখন আপনি গণভোটে এতগুলো প্রশ্নে যখন নোট অফ ডিসেন্ট থাকে, যখন আপত্তি ভিন্নমত থাকে, এটা নিয়ে তো গণভোটে অথবা সংবিধান সভার নির্বাচনের প্রশ্নটাই হচ্ছে গণভোটের প্রশ্ন অবান্তর। আর সংবিধান সভা নির্বাচনের প্রশ্নটা কখন আসে? দেশে যখন কোনো সংবিধান থাকে না, যখন, কিন্তু আমরা তো শত সমালোচনা পর একটা সংবিধানের জায়গাটা আছে। আরেকটা আমি বলি সেদিক থেকে না, বলছি যে এগুলো ইস্যুটা, আর আপনি যখন আপনি বলছেন যে মানে আপনার সংকটটা কোথায়, আমার সংকটটা হচ্ছে যখন আপনি বলছেন যে রাষ্ট্রপতিকে আবার যখন বলা হচ্ছে, মানে এটা অর্ডিন্যান্সটা জারি করবেন কে? অর্ডিন্যান্সটা তো সরকার তৈরি করবেন, মানে আমাদের সম্মতিক্রমে সেটা রাষ্ট্রপতিকে দিয়ে একটা অর্ডিন্যান্স দিয়ে সংবিধানের মতন সংশোধনের সিদ্ধান্ত হবে। তো যেটা আমি আজকে প্রশ্ন করেছি যে পৃথিবীর কোথাও এর দ্বিতীয় কোনো উদাহরণ আছে কিনা যে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে তিনি সংবিধান সংশোধন করছেন। যখন সংবিধান থাকে না তখন অর্ডিন্যান্স হয়, মানে সরকার চলার জন্য। আমার শঙ্কাটা হচ্ছে, আমি এটা ডেডলকের আমি এটা আশঙ্কা করছি, আমি এটা অচলাবস্থার আশঙ্কা করছি। কারণ এটা যদি ওনারা সনদ এবং অঙ্গীকারটা একটা ডকুমেন্টস, আর বাস্তবায়নটা ওনাদের এখতিয়ারের বাইরে ছিল ঐকমত্য কমিশনের, কিন্তু পরে আলোচনা হয়েছে যদি আমরা এটা আইনের সুরক্ষার ব্যাপারটা আনতে পারি, সেটা একটু বিবেচনা করে দেখা সরকারকে আমরা বলতে পারি। এখন এটা যদি শর্ত দাঁড়িয়ে যায়, যদি কেউ যদি মনে করেন যে গণভোটে না গেলে আমরা স্বাক্ষর করব না বা ইলেকশন করব না, আবার কেউ যদি মনে করেন যে সাংবিধানিক এই অর্ডিন্যান্স রাষ্ট্রপতির মধ্য দিয়ে জারি করার একটা যদি ভিত্তি তৈরি করার, তাহলে নির্বাচন হবে না, তাহলে তো পুরোপুরি একটা অচল অবস্থার জায়গাটা। সেদিক থেকে ফেব্রুয়ারি নির্বাচনও তো করাটা অসম্ভব হয়ে দাঁড়াবে। ফলে এইরকম একটা আশঙ্কার জায়গাটা, এবং সেদিক থেকে ধরুন এই যে প্রধান উপদেষ্টা মাঝখানে তিনি বললেন না যে তিনি অনেকগুলো ঝুঁকি তিনি দেখছেন, তিনি যখন তিনি বলেন, তার মানে আমি দেখছি যে এর পিছনে অন্য কিছু আছে কিনা গোটা, এবং এটা কি সরকারের সাথে দর কষাকষি, নাকি অন্য কোনো রাজনৈতিক দলগুলোর সাথে কেউ দর কষাকষি করবার চেষ্টা করছেন, অথবা অন্য কোনো এজেন্ডা তারা হাজির করছেন কিনা, অথবা পরোক্ষভাবে দৃশ্যত ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে দ্বিমত কেউ করছেন না, কিন্তু এমন শর্ত হাজির করা হচ্ছে। আবার পিআরের প্রশ্ন আছে, যে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন। আমরা তো নিম্নকক্ষে তো পিআর নিয়ে কোনো আলোচনাই নাই। ঐকমত্য কমিশনের দিক থেকেও আপনি জানেন যে ডেফিনিট কোনো প্রস্তাবনা কিন্তু নিম্নকক্ষের ব্যাপারে নেই, কিন্তু জামাত সহ কোনো দল তারা এখন উত্থাপন করছেন যে তারা পিআরের ব্যাপারটা সেটেল না করে কিভাবে নির্বাচন, তো যেটা কোনো আলোচনার মধ্যে না, যেটা এমনকি ঐকমত্য কমিশনেরও আলোচনায় নাই, তো সেটাকে যদি আপনি একটা কন্ডিশন হিসেবে দাঁড় করে যান, তার মানে কি তাহলে তো ফেব্রুয়ারির নির্বাচনটা আপনার এই দাবির কারণে, যদি আপনি এখানে অনমনীয় থাকেন, যদি আপনি অযৌক্তিকভাবে যদি এর উপরে দাঁড়ানোর চেষ্টা করেন, তাহলে তো ফেব্রুয়ারি নির্বাচনটাই হবে না। আর ফেব্রুয়ারি নির্বাচন যদি ভণ্ডুল হয়ে যায়, তাহলে তো বাংলাদেশের অর্জনের এই অভ্যুত্থানের 13 মাস পরে অনেক কিছু ভণ্ডুল হয়ে যাবার ঝুঁকিটা বাড়বে। সেক্ষেত্রে সরকারেরও তো তার নিজের টিকে থাকা ভবিষ্যৎ ছেড়েও তো একটা গভীর অনিশ্চয়তার মধ্যে পড়বে, এবং বাংলাদেশ বড় ধরনের রাজনৈতিক দুর্যোগ, অনিশ্চয়তা, এরপরে এমনকি অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে বিরোধ, বিভাজন, সন্দেহ, অবিশ্বাস যেটা তৈরি হবে, যে পরিস্থিতির জন্য দেশের মধ্যে দেশের বাইরে অনেকে কিন্তু অপেক্ষা করছেন। আমরা কি তাদের জন্য একটা জমিন তৈরি করবার জন্য কি আজকে এই ধরনের বিষয় হাজির করছি? সেদিক থেকে আমি আজকে দুপুর থেকে খুবই উদ্বেগের মধ্যে। আমরা একটু দলে, আমি সন্ধ্যাবেলা কথা বলেছি পার্টি অফিসে, গণতন্ত্র মঞ্চে আমরা একটা কথা বলেছি। আমি আশা করি শেষ পর্যন্ত আমরা একটা পলিটিক্যাল উইজডম দেখাতে পারবো। আমরা এখনো পর্যন্ত, আমি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমি এখন একটা দায়িত্বশীল আচরণ আপনার প্রোগ্রামে আমি এখন আশা করতে চাই। জি হেলাল ভাই, আজকে আলী রিয়াজ উনি যেটি বলেছেন যে সংস্কার প্রশ্নে দ্বিমত হলে রাজনৈতিক ঝুঁকি তৈরি হবে, ব্যাহত হতে পারে ফেব্রুয়ারির নির্বাচন, যেটি সাইফুল হক ভাইও একই কথা বলছেন। আপনাদের কি মনে হয় বা আপনার কাছে কি? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আলী রিয়াজ ভাই যেটা বলেছেন তারও উচিত ছিল যাতে এরকম কোনো মানে ডেডলক, তার বিভিন্ন প্রস্তাব আপনারা যারা দিয়েছেন নির্বাচন ঐকমত্য কমিশনে স্বতঃস্ফূর্ত মানে স্বয়ংক্রিয়ভাবে, পলিটিক্যাল পার্টিস যেগুলো বলেনি তার থেকেও বাইরে যায় আলী রিয়াজ সাহেবও অনেক প্রস্তাব দিয়েছে, সুতরাং অনেক ক্যাবাজও কিন্তু এখানে তৈরি হয়েছে। উনি স্বতঃস্ফূর্তভাবে যে সমস্ত প্রস্তাব দিয়েছে, আমি এত বিস্তারিত যাব না কারণ অনেক সময় বোঝে, কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয় যে ইন দ্য মিস্ট অফ ক্যাওয়াজ
দেয়ার ইজ অ্যান অপরচুনিটি। যতই কেয়া হোক একটা অপরচুনিটি তৈরি হবে আমাদের সম্মিলিত হওয়ার, কিন্তু সেই অপরচুনিটি তৈরি না হয়, যদি ডেডলক হয়, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে শেখ হাসিনার যে উদ্দেশ্য ভারতের কলকাতায় বসে তিনি করছেন সেটা সফল হবে। তিনি ইতিমধ্যে ওই ফ্যাসিস্ট বলেছেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচন হবে না। তাহলে যদি ডেডলক হয়, যেটা আশঙ্কা করছেন সাইফুল ভাই বা অন্যরা আশঙ্কা করছে, আপনার ডক্টর ইউনূস নিজেও আশঙ্কা করছেন, সেইটা যদি আসলে সত্যি হয়, আর ডক্টর আলী রেওয়াজ ও একই কথা বলছেন, তাহলে কি হচ্ছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যদি নির্বাচন না হয় তাহলে কি হবে? একটা প্রশ্ন উঠেছে, আমি দেখলাম একটা বয়ান উঠেছে যে তত্ত্বাবধায়ক সরকার। কত বড় ভয়ঙ্কর কথা দেখেন। এখন যদি ডক্টর ইউনূসকে বাদ দিয়ে আরেকটা সরকার গঠন করা, এটা কি সম্ভব? কত বড় কেওয়াজের দিকে মানে হাসিনার বয়ানকে, হাসিনার উদ্দেশ্যকে যারা সফল, আমরা এখন বলতে বাধ্য হব যে আপনি হাসিনার উদ্দেশ্যকে সফল করার জন্য আজকে এই ডেডলকটা আপনি সৃষ্টি করলেন, যেখানে আমরা একটা ট্রানজিশনাল, আমরা টু দ্য ডেমোক্রেসি, গণতন্ত্রের রূপান্তরের জন্য যেখানে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, সেখানে আপনি ডেডলক সৃষ্টি করছেন। হাসিনার রাজনীতিকে পুনরুত্থানের জন্য আপনি বিভিন্ন টেলিভিশনের বক্তৃতায় আপনি লক্ষ্য করেছেন যে 5ই আগস্টের পরের বিভিন্ন বয়ান, আর রাইট নাও বা এই ভেরি রিসেন্ট কিছু কিছু বয়ান আপনি দেখছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে এবং আওয়ামী লীগের রাজনীতিকে জায়েজ করবার জন্য মানে ডক্টর ইউনূসের 1 বছরের টেনিওর হাসিনা 17 বছরের টেনিওরের সাথে রিজেম্বলও করা হচ্ছে, যেটা ছিল আইএমএ জাহেলিয়াতের যুগ। সেটাকে এই আমাদের যে অভ্যুত্থানের ফলে আমরা যেটা পেলাম, খারাপ ভালো যাই পেলাম, সেটার সাথে আপনি রিজেম্বল করছেন। তাহলে আমাদের অভ্যুত্থানের সফলতা, চেতনা, অভ্যুত্থানের ফলে যে রক্তগুলো মানুষ দিয়েছে, সেই রক্তের সাথে তামাশা করা হচ্ছে আপনার এখানে। আপনি যদি এখন বলেন যে ইউনূসের নেতৃত্বে নির্বাচন হবে না, এবং আপনি যদি ডেডলক সৃষ্টি করে বলেন যে আরেকটি সরকার দরকার, তাহলে কি হচ্ছে? শেখ হাসিনার বয়ানকে আপনি প্রতিষ্ঠা করছেন। এই জন্য আমি সমস্ত গণ অভ্যুত্থানের শক্তিকে বলবো, বাক্য বলতে চাই, হ্যাঁ একটা বাক্য বলতে চাই, এটা যে আমি মনে করি যে সমস্ত যে পরিস্থিতি, আমি মনে করি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের পলিটিক্যাল উইল। তারা যদি ডিসাইসিভ থাকেন, বাকি সংকট মোকাবেলা করে কিন্তু নির্বাচনে যাওয়া সম্ভব। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।